পছন্দের সরিষার তেল সুরেশ। আমরা জানি সেরাটাই আপনার পছন্দ, আর তার নব্বই কন্টেইনার পণ্য আমদানির আড়ালে হাজার কোটি টাকা পাচার। অস্তিত্ব নেই কোনো প্রতিষ্ঠানেরই কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দার তদন্ত রিপোর্ট। সংশোধনী নিয়ে সংসদে আলোচনাকে এখতিয়ার বহির্ভূত বললেন বিশিষ্টজনরা। পাল্টাপাল্টি বক্তব্য আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের। পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে যমুনা। জামালপুর সহ বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এখন আমরা কিভাবে থাকবো, কই যাবো, চিন্তা ভাবনা করতেছি। খাওয়া দাওয়া কষ্ট, পানির মধ্যে বেড়া পাইনি, চলাফেরা করা পাইনি, গরু ছাগল নিয়ে সমস্যা। বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ বাবা মার। সদস্যের মেডিকেল বোর্ড গঠন। নিউজ 24 শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছি নুসরাত জাহান। আমি মোহাম্মদ ইমতিয়াজ। বিজলি কেবল সঠিক মানে কেবল ব্যবহার করুন যুগের পর যুগ বিজলি কেবল। পুরো খবর। অস্তিত্ব নেই আমদানিকারকের, রপ্তানিকারকেও ভুয়া। তারপরও মিথ্যে ঘোষণায় দেশে ঢুকছে অবৈধ পণ্যের চালান, আর এর আড়ালে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। সম্প্রতি টাকা পাচারের এমনই অভিনব ঘটনা ধরা পড়েছে শুল্ক গোয়েন্দাদের জালে। এ নিয়ে করা সংস্থাটির তদন্ত প্রতিবেদন বলছে, আলোচিত 12 কন্টেইনার আমদানির ঘটনা তদন্ত করতে গিয়ে জানা যায় আরও 78 কন্টেইনারও হয়েছে মুদ্রা পাচার। আর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনটি এনবিআর এর কাছে জমা দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ফারুক মেহেদির একটি রিপোর্ট। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বগ্রাম। এই ঘরেই থাকেন অর্থবিত্তহীন খুরশেদ আলম। স্থায়ী কোনো আয় না থাকায় তার দিন কাটে খেয়ে না খেয়ে। অথচ এই খুরশেদই বছর খানেক ধরে সিঙ্গাপুর থেকে দফায় দফায় আমদানি করেছেন নিষিদ্ধ ঘোষিত পণ্য। শিল্পোদ্যোক্তা হিসেবে পোলট্রি শিল্পের যন্ত্রপাতির নামে 5, 10, 20, 50 নয়, একে একে 90 কন্টেইনার ভর্তি করে এনেছেন মদ, সিগারেট সহ উচ্চ শুল্কের পণ্য। এসব পণ্য আমদানিতে শুল্ক দেওয়ার কথা 601% হারে, তবে তিনি দিয়েছেন মাত্র 1%। তা কি সম্ভব? শুল্ক গোয়েন্দার তদন্তের পর এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বের হয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। খুরশেদকে সামনে রেখে ভুয়া কাগজ নিয়ে তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যাবতীয় অপকর্ম করেছেন মোতালেব নামের আরেক নেপথ্যের নায়ক। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মোতালেব এমনি চিনি, অফিসে আওয়া যাওয়া করতো, হ্যাঁ আমি চিনি, কিন্তু হ্যাঁ লখন আমার লগে এমনি আমি চাকরি করতাম, হ্যাঁ আসা যাওয়া করতো, এরকম এইভাবে চিনতাম। সব কিছু তো আপনার নামে, আপনি এলসি ওপেন করছেন আপনার নামে। না, এই ব্যাপারে আমি কিছু জানি না। শত শত কোটি টাকার আমার পরিবার জানেন, আমি 10টা মালিক, আমি শত কোটি টাকা করতে পারবো। অনুসন্ধানে জানা যায় খুরশেদের নামে সুকৌশলে খিলক্ষেত ইউপি অফিস থেকে তার মালিকানায় হিনান আনহুই অ্যাগ্রো এলসি নামের বাণিজ্যিক আমদানিকারক হিসেবে ট্রেড লাইসেন্স নেওয়া হয়। অথচ ইউপি চেয়ারম্যান দাবি করেন এই লাইসেন্স তিনি দেননি। এই নামে তার ইউনিয়নে কোনো প্রতিষ্ঠানেরও অস্তিত্ব নেই। যেসব পণ্য আসছে সেখানে শুল্ক গোয়েন্দা বলছে মোতালেব বিশেষ নয়, এর পেছনে আছে আরও কয়েকজন। ওই চক্রটি খুরশেদ ও মোতালেবকে সামনে রেখে ঘটিয়েছে মুদ্রা পাচারের এই অভিনব ঘটনা। এখন খোঁজা হচ্ছে নেপথ্যের আসল নায়কদের। ব্যাংকিং চ্যানেলে তিনি প্রেরণ করেছেন 90টা কন্টেনার, প্রায় 10 কোটি টাকা, কিন্তু অ্যাকচুয়াল ওই পণ্যের মূল্য হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। কান্ট্রি অফ অরিজিন, ব্যাংক, এক্সপোর্টার, ইম্পোর্টার সব এক, সিগনেটরি সবই এক। প্রত্যেকটা পর্যায়ে দেখলাম সবগুলো ডকুমেন্টস জাল। ইভেন কেওয়াইসি ফর্মটা যে আইডি ব্যবহার করে ফিল আপ করা হয়েছে মিস্টার খোরশেদ আলম নামে, কিন্তু অ্যাকচুয়ালি সিগনেটরি হচ্ছেন মিস্টার মোতালেব।
তার উপরে হতো চতুর্থ বা ফিফথ লেভেলে হতো অ্যাকচুয়াল ইনভেস্টর আছেন। আমরা পর্যায়ক্রমে কিন্তু যাচ্ছি। এবার গন্তব্য চট্টগ্রাম বন্দর। চারিদিকে ব্যস্ততা, পণ্য আসছে, পণ্য যাচ্ছে, থরে থরে সাজানো হাজার হাজার পণ্যবাহী কন্টেইনার। কোনটি কার কন্টেইনার আর এসবের মধ্যে কি আছে, কোথায় বা যাচ্ছে, তার সবই নজরে আছে বিভিন্ন সংস্থার সদস্যদের। আর উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির কড়া নজরদারি তো আছেই, অথচ দিনের পর দিন ফাঁক গলে একে একে বের হয়ে গেছে ৭৮টি কন্টেইনার। বন্দর কর্তৃপক্ষের এখানে কোনো এখতিয়ার নেই ভিতরে কিছু দেখা। এটা সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে কাস্টম বিভাগের, এবং কাস্টম ইন্টেলিজেন্সের বিষয়টি করে থাকে। আরও যদি এখতিয়ার থাকে তাহলে প্রি শিপমেন্ট যারা করছে তাদের আছে যে এটা কি যাচ্ছে, আর যারা এলসি খুলছে তাদেরও দায়িত্ব আছে যে আমার ব্যাংকের। তথ্য প্রমাণ বলছে এসব পণ্য আমদানিতে C&F এজেন্ট হিসেবে কাজ করেছে রাবেয়া অ্যান্ড সন্স। ২০০০ সালে বেনাপোল শুল্ক বন্দর থেকে লাইসেন্স নিয়ে এই প্রতিষ্ঠানের মালিক জালালউদ্দিন ঘটনা ধরা পড়ার পর যিনি এখন নিরুদ্দেশ। শুল্ক গোয়েন্দার হিসাবে ধরা পড়া ১২ কন্টেইনারের পণ্যমূল্য ১৩৯ কোটি টাকা, বাকি ৭৮ কন্টেইনারের পণ্যের বাজার মূল্য ১০৪০ কোটি টাকা। মিথ্যা ঘোষণার কারণে উচ্চ শুল্কের এবং নিষিদ্ধ এসব পণ্যের জন্য সিঙ্গাপুরের রপ্তানিকারক জমরাজ ইন্ডাস্ট্রিজকে ব্যাংকের মাধ্যমে কাগজে কলমে দেয়া হয়েছে মাত্র ১০ কোটি টাকা। শুল্ক গোয়েন্দা বলছে এই প্রতিষ্ঠানটিও ভুয়া। তার মানে কৌশলে ৯০ কন্টেইনারের পুরো টাকাটা পাচার করে এর সুবিধা নিয়েছে এদেশেরই একটি চক্র। মুদ্রা পাচারে জড়িত এইরকম অন্তত ৭৮টি কন্টেইনার এরই মধ্যে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষের চোখের সামনে দিয়ে বের হয়ে গেছে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ বলছে হয়তোবা ওইসব কন্টেইনারে এমন সব ক্ষতিকর পণ্য থেকে থাকতে পারে যেগুলো রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ফারুক মেহেদি, চ্যানেল 24, চট্টগ্রাম। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পর জাতীয় সংসদে যেই আলোচনা হয়েছে তার এখতিয়ার সংসদ সদস্যদের নেই। আজকে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। তাদের মত হলো বিচার বিভাগের প্রশাসনিক ক্ষমতা এককভাবে প্রধান বিচারপতির হাতে থাকাও উচিত নয়। বিচার বিভাগের স্বাধীনতা এবং করণীয় নিয়ে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন, যেখানে অংশ নেন সাবেক বিচারপতি, আইনজীবী, শিক্ষক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী শাহদিন মালিক। প্রশ্ন তোলেন ষোড়শ সংশোধনী বাতিলের পর জাতীয় সংসদে যে ধরনের আলোচনা হয়েছে তার এখতিয়ার নিয়ে। বিচার প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের বেলায় প্রধান বিচারপতির একক ক্ষমতা পরিবর্তনের পক্ষে মত তার। পার্লামেন্টে সেদিন যে আলোচনা হয়েছে এই আলোচনা করার পার্লামেন্টের নিজেরই এখতিয়ার নাই। বিচার বিভাগে সব প্রশাসনিক সিদ্ধান্ত প্রধান বিচারপতি একলা নেন। এইটা সাংঘাতিক দুর্বল অবস্থা, এটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। সাবেক বিচারপতি এবাদুল হক বলেন, বিচার বিভাগের বড় সংকট বাজেট এবং বিচারক নিয়োগের সঠিক নীতিমালা না থাকা। বিচারপতি নিয়োগের বেলায় দক্ষ বিচারক নিয়োগ করতে হবে। যে বিচার করতে পারবে তাকে বিচারক করতে হবে। তিনি কোন দলের সেটা বড় বিবেচনা। এখন দলীয় বিবেচনায় যদি অদক্ষ লোককে বিচারপতি করা হয় তাহলে তো সর্বনাশ। কথা হয় বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়েও। উচ্চ আদালতের বিচারকদের অপসারণ সংসদের ভোটাভুটির মাধ্যমেই হবে 2/3, কিন্তু সেখানে এই বিধানটা আনেন যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে গ্রস মিসকন্ডাক্ট বা ইনক্যাপাসিটি, সে অভিযোগটা তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এটা লিখে দেন 70 অনুচ্ছেদ প্রয়োগ হবে শুধুমাত্র আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে এবং বাজেট পাশের ক্ষেত্রে। এটা করে দেন। তা আপনারা যদি এই দুইটা শর্ত পূরণ করতে পারেন, আমরা অবশ্যই সংসদ কর্তৃক উচ্চ আদালতের বিচারকদের অপসারণের যে ভূমিকা সেটাকে সাপোর্ট করতে রাজি আছি। 5 বছরের ম্যান্ডেট আছে বলে আমি যেভাবে সেভাবে সংবিধানে আঁচড় কাটবো, এই জিনিসটি ঠিক না। কাজে আমার মনে হয় যে সংবিধানের গায়ে এর পরে হাত দেওয়ার আগে গণভোটের যে বিধানটি আমাদের আগে ছিল সেটিকে আবারও আনা প্রয়োজন। টপ জুরিস্টস অফ দ্য কান্ট্রি তারা তাদের বক্তব্য রেখেছেন। এখানে ষড়যন্ত্রের এখানে কি আছে, এবং তারা তো অতীতে অনেক বিষয়ে তারা বক্তব্য রেখেছেন। আমার পক্ষে গেল না, সেই জন্য আমি তাদেরকে ষড়যন্ত্রকারী বলবো। বিচার বিভাগ নিয়ে যদি যেমন তেমন সমালোচনা এবং কথাবার্তা হতে থাকে,
তখন সাধারণ মানুষের বিচার ব্যবস্থার উপরে আস্থা থাকবে না। বক্তারা আরও বলেন, বিচারকদেরও জবাবদিহিতার মধ্যে আসা উচিত। ফান্ডামেন্টাল গলত বলতে হয় যাকে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ৩,২৫০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় নতুন এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল জানান, এই প্রকল্পের সব খরচ সরকারের। এর নির্মাণ কাজ শেষ হবে ২০২০ সালের মধ্যে। মন্ত্রী আরও জানান, বিদায়ী অর্থবছরে মূল্যস্ফীতি হয়েছে ৫.৪৪%, যা আগের অর্থ বছরের চেয়ে কিছুটা কম। চালসহ কিছু নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া এর কারণ বলে তার দাবি। সভায় ৬,৩৯৩ কোটি টাকার মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রথম থেকে শুরু করে চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক রাজধানী, কমার্শিয়াল ক্যাপিটাল। উই হ্যাভ টু ক্যাপিটালস রাইট ওয়ে। একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ক্যাপিটাল, ঢাকা সিটি, আর একটা হচ্ছে আমাদের বাণিজ্যিক ক্যাপিটাল, সেটা হলো আমাদের চট্টগ্রাম। আজকের যে প্রকল্পটি নিয়ে আসলাম, চট্টগ্রামের মাঝখান থেকে শুরু করে ইভেন এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবেন, কোনো স্টপ লাইট পড়বে না। চট্টগ্রামে অনেক বিনিয়োগ হবে, অনেক বিনিয়োগ। আমরা হয়তো দেখে যেতে পারবো না সব জিনিস, তোমরা দেখে যেতে পারবো মতো ইনশাল্লাহ। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পর সংসদের আলোচনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সুপ্রিম কোর্ট বারের আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে দুই ভাগে বিভক্ত হয়ে পক্ষে বিপক্ষে অবস্থান নেন তারা। বিএনপিপন্থী আইনজীবীদের মতে, সংসদ সদস্যরা যেই ভাষায় কথা বলছেন তা আদালত অবমাননার শামিল। বিপরীতে প্রাণবন্ত আলোচনা বলছেন আওয়ামী লীগের সমর্থকরা। যারা এমএকেএস কিউরি হিসাবে ওখানে বক্তৃতা করেছেন, আমি বলবো সবাই অসত্য। আপনি পাকিস্তানের চিন্তা চেতনাই না বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান। আমরা যেটার গোরস্থানে পাঠিয়ে দিছি যে পাকিস্তান রে, সেই পাকিস্তান হলো আমাদের প্রধান বিচারপতির আদর্শ বা মডেল। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে সরগরম রাজনীতির মাঠ থেকে জাতীয় সংসদ। আপিল বিভাগের রায় নিয়ে নানা মুনির নানা মত। আমার তো মনে হয় গভীর ষড়যন্ত্র এর মধ্যে নিহিত। এ অবস্থায় কি ভাবছেন দেশের সর্বোচ্চ আদালতের নির্বাচিত আইনজীবী নেতারা, তা জানাতেই সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আইনজীবীদের এই সংবাদ সম্মেলন, যেখানে নিজেদের মতামত তুলে ধরেন আওয়ামীপন্থী আইনজীবীরা। রোববারের সংসদ অধিবেশনকে বললেন প্রাণবন্ত। আমাদের মহান জাতীয় সংসদেও এই নিয়ে এক প্রাণবন্ত আলোচনা হয়েছে। বিষয়টা আদালতে গিয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক রায়ের মাধ্যমে এটা রায় প্রচার করেছেন। এজন্য আমাদের সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রচারিত রায় সারা দেশের জন্য বাধ্যকর, আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রচারিত রায় হাইকোর্ট সহ সারা দেশের উপরে বাধ্যকর। এর আগে একই স্থানে একই ব্যানারে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বলেন, সেদিন সংসদের আলোচনা সুস্পষ্ট আদালত অবমাননার শামিল। সেই সাথে ষোড়শ সংশোধনী নিয়ে সংসদ সদস্যদের বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান তারা। দুইজন প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম সম্পর্কে বিভিন্ন আপত্তিকর বক্তব্য রেখেছেন। এমনকি মাননীয় প্রধান বিচারপতিকে নিয়েও সমালোচনা করেন, যা সুস্পষ্ট আদালত অবমাননার শামিল। এভাবে রায় না পড়ে মন্তব্য করা অনেক সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন। তবে ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে সংসদে এমপিদের আলোচনার জেরে এ ধরনের সংবাদ সম্মেলন করা যায় কিনা তার সদুত্তর দিতে পারেননি কোনো পক্ষই। অভিশংসনের ক্ষমতা আপনি মাসুদুর রহমান। গাইবান্ধায় দুর্গত এলাকার মানুষ ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। সরিয়ে নেওয়া হচ্ছে ঘরবাড়ি, রয়েছে খাবার সংকটও, মিলছে না পর্যাপ্ত ত্রাণ। তবে পানি কমতে শুরু করেছে তিস্তায়। ঘরের ভেতর নদীর পানি, ডুবে গেছে রান্নাঘর, তাই ঘুমানোর জায়গায় রান্নাবাড়া। খাবার সংকটে অনেকের ঘরে জ্বলছে না উনুন। যমুনার পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে জামালপুরের বেশ কিছু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে 25টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বাড়ির মধ্যে এক কোমর পানি, এখন আমরা কিভাবে থাকবো, এখন কই যাবো, এটা চিন্তা ভাবনা করতেছি। খাওয়া দাওয়া কষ্ট, পানির মধ্যে বেড়া পাইনি, চলাফেরা করা পাইনি, গরু ছাগল নিয়ে সমস্যা। সিরাজগঞ্জের যমুনার পানি বাড়ায় তলিয়ে গেছে নিচু এলাকা।
এর মধ্যে কিছু লোককে ত্রাণ দিয়েছে স্থানীয় প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলছে যমুনার পানি আরো দিন দুয়েক বাড়তে পারে। পোলা হানলে থাকা যায় না, পানির মধ্যে বসবাস করা লাগে। বিহার মধ্যে বাড়ি যা আসার পর তো নাই, বাড়িতে পানি উঠছে, তারপরে পরীক্ষা চলতেছে, আমাদের তো যাইতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। গতকাল সদর এবং গাজীপুর আমরা ত্রাণ বিতরণ করেছি। আজকে আমরা আবার সদরের এই কাওয়াখোলা ইউনিয়নে ত্রাণ বিতরণ করলাম। নদীর পানি বাড়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে গাইবান্ধার অনেক মানুষ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অন্যত্র। নতুন করে প্লাবিত হয়েছে 4 উপজেলার প্রায় অর্ধশত গ্রাম। ঘর দুয়ার মনে করে পানি হচ্ছে, থাকা যাবে না, ঢালা ভরে গেছে। এখন মনে করেন ঢালা হচ্ছে, ঢালার কারণে ঘর দুয়ার ভাসি যাবে না, এই পাশে পার করে নিয়ে আসি। তবে কিছুটা স্বস্তির খবর তিস্তার বুকে। পানি বিপদসীমার উপরে থাকলেও তা গত দুদিনের তুলনায় কম। নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা। কুড়িগ্রামে অব্যাহত নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বেশ কিছু এলাকা। আগামী 2-3 দিন পর্যন্ত এখানে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাদিম হোসেন, চ্যানেল 24। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরা শিশু মুক্তার বর্তমান অবস্থার জন্য চিকিৎসকদের অবহেলাকে দুষছেন তার বাবা মা। গত 6 থেকে 7 বছরে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করেও তার কোনো উন্নতি না হওয়ায় রোগটি ক্যান্সারের দিকে যাচ্ছে বলে ধারণা চিকিৎসকদের। প্রাথমিকভাবে এই রোগটিকে ইনফেক্টেড লিম্ফেডিমা বলে চিহ্নিত করা হয়েছে। তার চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। আরও জানাচ্ছেন রাশেদ নিজাম। বয়স মাত্র 11। অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠেছে তার ডান হাত, ভেতরে জন্মেছে পোকা। অসহ্য যন্ত্রণা আর দুর্গন্ধে কাতর মুক্তাকে নিয়ে সোমবার প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24। নাম না জানা বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশুটিকে মঙ্গলবার সকালে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। জন্মের পরে সুস্থই ছিল মুক্তা। 1.5 বছর বয়সে হাতে জন্ম নেওয়া সামান্য একটি ফোড়া বাড়তে থাকে আস্তে আস্তে, কিন্তু ক্লাস 3-তে ওঠার পর ডান হাত ফুলে যায় অস্বাভাবিকভাবে। আক্রান্ত হাতের ব্যথার কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় মুক্তার। এরপর গত কয়েক বছরে বাবা ইব্রাহিম আর মা আয়েশা ঢাকা, খুলনা সহ বিভিন্ন জায়গায় ছুটেছেন মেয়েকে নিয়ে, কিন্তু হয়নি কোনো সুরাহা। যশোর কুইন্সি ডাকাইছি, ঢাকা সিআরপিতে, পিজিতে, পঙ্গুতে, ইনশাল্লাহ সব জায়গায় আমার যতটুকু সাধ্য ছিল আর কি, আমার সাধ্য মোতাবেক আমি চেষ্টা করছি। তারপরেও ভুল ট্রিটমেন্টের শিকার হয়েছি আর কি ডাক্তারদের, যার কারণে আজ আমার বাচ্চাটার এই অবস্থা আর কি। বলেছে আমার মেয়ে ভালো হয়ে যাবে, এরকম কথা আমি কোনোদিন এখনো শুনিনি যে মেয়ে ভালো হয়ে যাবে। আজকে প্রথম শুনলাম যে আমার মেয়ে ভালো হয়ে যাবে। মুক্তার চিকিৎসায় এরই মধ্যে 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট, যার নেতৃত্ব দিচ্ছেন ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালাম। বুধবার থেকে রোগ নির্ণয়ে কাজ শুরু করবেন চিকিৎসকরা। মেয়েটা অত্যন্ত দুর্বল এবং মেয়েটা রক্তশূন্যতায় ভুগছে। মেয়েটাকে রক্ত এবং হাইলি প্রোটিন ডায়েট দিয়ে মেয়েটাকে একটা সুস্থ পর্যায়ে নিয়ে আসতে হবে আমাদেরকে সার্জারি করার জন্য। এটা হয়তো সপ্তাহ 2ও লেগে যেতে পারে। আমরা আপাতত মনে করছি একটা ইনফেক্টেড লিম্ফেডিমা, ঠিক আছে, এইটাই বলতে পারে, এটা ইনফেক্টেড আলসার, এই ধরনের কিছু বলা যায় আর কি। সবার সহযোগিতায় শিশু মুক্তা এবার সুস্থ হয়ে উঠবে, এমন আশায় বুক বেঁধেছেন পরিবারের সদস্যরা। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকবে। চট্টগ্রামের লোহাগড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনা ঘটেনি, পাইলট ও কো পাইলট অক্ষত। সেফ থাকা খুব জরুরি, কারণ সেফ থাকলে উড়াল বাধাহীন, জীবনটা রকিং। মন চাইলে ঝাঁপ, রিস্কি লাভ। সেফ থাকলে জীবনে দম আসে, সেফ থাকলে জীবন হাসে। আর এই বিশ্বাস থেকেই বিএসআরএম তৈরি করছে বেস্ট কোয়ালিটি স্টিল। প্রতিদিন সেফ রাখছে বাংলাদেশ। বিএসআরএম, বিল্ডিং এ সেফার নেশন। আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি, আর নিরাপদ স্থাপনার বিপ্লব ঘটায়
ভিএসএল আজ দেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল দিয়ে তৈরি জাহাজ বিদেশে রপ্তানি হচ্ছে। নিজস্ব মিলে তৈরি বিলেট থেকে স্টিল উৎপাদনের মূল উপাদান সঠিক মাত্রায় প্রয়োগে ল্যাব টেস্টের মাধ্যমে শতভাগ গ্রেড নির্ণয় করা হয়। অত্যাধুনিক প্রযুক্তিতে রিহিটিং ফার্নিশ ছাড়াই মানসম্মত ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল উৎপাদিত হয়। ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেলের দুর্যোগ সহন ক্ষমতা তুলনামূলকভাবে 50 ভাগ বেশি। বিক্রমপুর স্টিল লিমিটেড। ঘরের বাইরে অনেক পলিউশন ফেস করতে হয়, ময়লা আর ধুলাবালি জমে স্ক্যাল্পের ড্যান্ড্রফের স্তর সৃষ্টি হতে পারে। ক্লিয়ার ম্যান রিফ্রেশিং মেন্থল সমৃদ্ধ ড্যান্ড্রফ দূর করে আর দেয় ডাবল ফ্রেশনেস। ক্লিয়ার ম্যান জিরো ড্যান্ড্রফ ডাবল ফ্রেশনেস। পারফেক্টের চেয়েও পারফেক্ট উজ্জ্বলতা কিভাবে পাবে জানতে চাও? পারফেক্ট উজ্জ্বলতা পাওয়ার জন্য নতুন আবিষ্কার লেজার লাইট। অন্ধকারকে যেমন দূর করে লাইট, তেমনি ত্বক উজ্জ্বল করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন, যা লেজার লাইটের মতোই ত্বকের গভীরে গিয়ে ডার্ক স্কিন সেলস উজ্জ্বল করতে সাহায্য করে আর দেয় চমৎকার উজ্জ্বলতা। তাই এখন থেকে শুধু লেজার লাইট ট্রিটমেন্টের মতো উজ্জ্বলতা। ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন। নিরাপদ মাতৃত্বের আকুতি, বঞ্চিত বাল্যবেলা, দুর্ভাগা নারী, জোটেনি যত্ন, মেটেনি অধিকার, সংস্কারের দাবিদার, অগ্রজের হাহাকার। এইসব দরিদ্র মানুষের অধিকারের স্বীকৃতি দিয়ে সরকার মাতৃত্বকালীন ভাতা, শিক্ষা উপবৃত্তি, ভিজিডি, ভিজিএফ, কর্মসংস্থান, বয়স্ক ভাতা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। তথ্য, সেবা ও অভিযোগের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। প্রচারে জাতীয় সামাজিক সুরক্ষা ফোরাম, সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও UK8। আমার বুটিক খোলার জন্য আর অপেক্ষা করতে পারছি না, মাত্র এক সপ্তাহের মধ্যে। কিন্তু এই ডাল স্কিন আর ডার্ক স্পট গুলো অ্যাক্ট ফাস্ট উইথ গার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পিড হোয়াইট ক্রিম। এটা ডার্ক স্পট গুলো কমায় আর রোদ থেকে প্রোটেকশন দেয়। 3 গুণ পর্যন্ত বেশি ফর্সা ভাব মাত্র 7 দিনে। গার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পিড হোয়াইট ক্রিম। আরো কার্যকর ফলাফলের জন্য সাথে নিন গার্নিয়ার হোয়াইট কমপ্লিট ফেয়ারনেস ফেস ওয়াশ। যদি চান কমপ্লিট কেয়ার অফ হেড টু হেয়ার, তাহলে সলিউশন ইজ সিম্পল। ড্রাগো বোটানিয়া সমৃদ্ধ তিব্বত কদুর তেল। কমপ্লিট কেয়ার ফর ইয়োর হেড অ্যান্ড হেয়ার। হ্যাঁ বল। গিফটের আতল ট্রিট দিচ্ছে, জলদি আয়। এয়ারটেল 3G আর ফ্রেন্ডের সাথে ফ্রি চাপ। এয়ারটেলের জোস 3Gতে বন্ধুদের সাথে কানেক্টেড থাকো যে কোনো সময় যে কোনো জায়গায়। এয়ারটেল, বন্ধুদের নাম্বার 1 নেটওয়ার্ক। আজকের কড়া রোদে মাত্র 10 মিনিট বাইরে থাকলে চেহারায় আসতে পারে কঠিন ডার্ক স্পটস। পন্ডস হোয়াইট বিউটি প্রো ভিটামিন B3 সমৃদ্ধ ত্বকের গভীরে কাজ করে কঠিন ডার্ক স্পটসও কমিয়ে আনে। পান দাখিল উজ্জ্বলতা পন্ডস হোয়াইট বিউটি। কাজের ব্যস্ততায় মেয়ের স্কুল ফি দিতে ভুল হতেই পারে, কিন্তু FSIBL ফার্স্ট পে শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর ভরসায় মুহূর্তেই স্কুলের ফি পরিশোধ করা যায়। দেশের যে কোনো প্রান্তে নিরাপদ নির্বিঘ্নে টাকা লেনদেনে 24 ঘন্টা আপনার পাশে। FSIBL ফার্স্ট পে শিওর ক্যাশ, টাকা পাঠাই ফোনে ফোনে। আই এম স্ট্রং। যাই প্রেশার হোক আমি কখনো ভাঙি না। আর এখন আমার চুলও স্ট্রং। নতুন প্যান্টিন শ্যাম্পুর চেয়ে অনেক বেশি। এতে আছে গুডনেস অফ অয়েলস আর প্রো ভিটামিন ফর্মুলা। এ দেয় পুষ্টি আর মজবুত শক্তি গোড়া থেকে ডগা অব্দি। সুপার স্ট্রং, সুপার থিক। মাত্র 14 দিনে। ডোন্ট জাস্ট ওয়াশ, স্ট্রেংথেন, বিকজ স্ট্রং ইজ বিউটিফুল। নতুন প্যান্টিন। স্যান্ডেলিনা মানে বিশ্বের সেরা স্যান্ডেলউড এক্সট্র্যাক্টের সর্বোচ্চ নিশ্চয়তা। আর আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিক নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, আইনের এই ধারাটির অপব্যবহার দিন দিন বাড়ছে, যা শিকার হচ্ছেন অনুসন্ধানী সাংবাদিকরা। তাই অপব্যবহার রোধে দ্রুত এটি বাতিলের দাবি জানান তারা, নইলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। চট্টগ্রামের লোহাগড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে নিরাপদে নেমে যেতে সক্ষম হন পাইলট উইং কমান্ডার নাজমুল ও কো পাইলট স্কোয়াড্রন লিডার কামরুল। পরে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ এবং ফায়ার সার্ভিস জানিয়েছে
চট্টগ্রামের বিমান ঘাঁটি থেকে ওঠার পর বেলা 2টার দিকে প্রশিক্ষণ বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার কিছু সময় পর লোহাগাড়া সাতকানিয়ার সীমান্ত এলাকা বড় হাতিয়ায় একটি রাবার বাগানে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর মেলে। এ সময় আগুন ধরে যায় বিধ্বস্ত বিমানটিতে। শুল্ক প্রত্যাহারের পর বেড়েছে চাল আমদানি, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এরই মধ্যে দাম কমেছে কুষ্টিয়ার মোকামে। মিলাররা জানিয়েছেন এই ধারা অব্যাহত থাকলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। তবে দাম স্থিতিশীল রাখতে কঠোর নজরদারির তাগিদ ব্যবসায়ীদের। কয়েক মাস আগেও কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের বাজার ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু বাইরে থেকে চাল আমদানি ও শুল্ক প্রত্যাহারের পর অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে। সরকারের নেওয়া পদক্ষেপের ফলে এরই মধ্যে মানভেদে সব ধরনের চালে কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। এরই মধ্যে খুচরা বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। সরকার যে চাল বিদেশ থেকে আমদানি করছে, এইমাত্র কিছু চাউল দেশে আসছে এবং আসার কারণে বাজারটা কিছুটা চাপ খেয়েছে এবং কম দামে চাল পাবে বলে মনে করছেন মিল মালিকরা। আগে যা ছিল বাজার, বর্তমানে এখন কিছুটা বাজার কমে আসছে। আশা করি হাস্টিং মিলগুলো চালু হলে এই বাজার কিছু কমতে দিকে যাবে। গভর্নমেন্ট বিভিন্ন দেশ থেকে আমদানি করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কমবে। চালের দাম স্থিতিশীল রাখতে সরকারের এই জোরালো পদক্ষেপ যদি অব্যাহত থাকে, তবে খাদ্য সংগ্রহ অভিযানও জোরদার হবে বলে মনে করেন জেলা খাদ্য কর্মকর্তা ও মিল মালিক সমিতির নেতারা। চালের দাম এখন নিম্নমুখী, যেখানে 39-40 টাকাও বড় চালের দাম উঠেছিল, সেই দাম এখন নেমে এসেছে। এখন 37-38 টাকা চালের কেজি বিক্রি হচ্ছে। সরকার শুল্ক প্রত্যাহার করার পরে ইন্ডিয়ার থেকে যে চাউল আসার কথা ছিল, ইতিমধ্যে আমাদের দেশে সে চাউলগুলি এসেছে। আসার মাত্রই কিছু কিছু চাউল সাধারণ মানুষ ভোক্তারা তাদের হাতে পৌঁছেছে। লক্ষ্যমাত্রা 17,464 মেট্রিক টন ধরা হলেও এ পর্যন্ত 1,350 মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিএফসিসি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার একসময় অনেক বড় বড় এয়ারলাইন্সে খাবার সরবরাহ করত বিমান বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি, কিন্তু খাবারের মান ও বৈচিত্র্যের অভাবে মুখ ফিরিয়ে নেয় সবাই। তবে এখন বদলে গেছে এই চিত্র। বাংলাদেশ বিমানসহ 14টি এয়ারলাইন্সে 28 লাখ মিল বিক্রি থেকে বছরে রাজস্ব আয় হয় 110 কোটি টাকা। মাহফুজ কামাল জানাবেন বিস্তারিত। একসময় ঢাকায় এলে বিশ্বখ্যাত এয়ারলাইন্সের ফ্লাইটগুলো যাত্রী ও ক্রুদের খাবার নিত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসির কাছ থেকে। কিন্তু 2011 সালের পর গ্রাহক হারাতে থাকে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ক্যাটারিং সেন্টার। বৈচিত্র্যহীন নিম্নমানের খাবারের কারণে মুখ ফিরিয়ে নেয় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। অবশেষে টনক নড়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় দায়িত্বে থাকা ব্যক্তিদের। খাবারের মান ও বৈচিত্র্য বাড়াতেই নিয়েছে বেশ কিছু উদ্যোগ। এতে আবারও ফিরতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রেতারা। আকাশপথে হাজার হাজার মাইল পাড়ি দেয় যে যাত্রীরা, তাদের জন্য তৈরি হচ্ছে এ খাবার। মৌসুম বদলের সাথে সাথে পরিবর্তন আসে খাবারের ধরনেও। পাশাপাশি ডায়াবেটিক রোগী ও শিশুদের জন্য থাকছে বিশেষ খাবার। অবশ্যই এই জন্য টিকিট কেনার সময় চাহিদার কথা জানাতে হবে যাত্রীদের। নতুন নতুন অনেক খাবারের চয়েস ইন্ট্রোডিউস করেছি। এর মধ্যে যেমন হট বেভারেজের মধ্যে বিভিন্ন ধরনের 4-5 ধরনের কফি, 4-5 ধরনের জুস, সুইট ডিশের মধ্যে চয়েস এনেছি। সবচেয়ে বড় কথা আমাদের, যেটা আগে কখনো ছিল না, আমরা ডায়াবেটিক মিল চালু করতে যাচ্ছি এবং কিডস মিল। বর্তমানে যেটা যেমন গুরাইবা একটা অ্যারাবিয়ান ফুড, সেটা আমরা করছি। কফি বিস্কিট উইথ রেজিন সেটা করছে। মুজগুলা 3 লেয়ার মুজ, চকলেট, ভ্যানিলা, লেমন, ম্যাঙ্গো, সিজনের সাথে মিলানো ওই ডেজার্টগুলো আমরা করব। বর্তমানে দৈনিক গড়ে 8,500 মিল খাবার তৈরি হয়। হজের সময় যা বেড়ে যায় 12,000। খাওয়া দাওয়ার মানটা এটা যাত্রী সেবার মানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দিনে দিনে যে চাহিদা বাড়ছে, আমাদের ক্যাপাসিটি এনহ্যান্স করতেই হবে। বর্তমানে মালয়েশিয়ান এয়ারলাইন্স সহ 14টি বিদেশি এয়ারলাইন্স বিভিন্ন ধরনের খাবার নিচ্ছে বিএফসিসির কাছ থেকে।
খাবারের মান নিয়ে প্রশ্ন থাকায় একসময় বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আন্তর্জাতিক অনেক বিমান সংস্থাগুলো। সেটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় খাবারের মান বজায় রেখে আগামীতে কতদূর এগিয়ে যেতে পারে এই ক্যাটারিং সেন্টারটি। হাফুজ কামাল, চ্যানেল 24, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। সময় হলো আরেকটা বিরতির। ফিরে এসে আরো দেখবেন। রামপালে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রতারণা করছে সরকার। অভিযোগ, তেল গ্যাস কমিটির বিকল্প রূপরেখা প্রকাশ 26 জুলাই। চেয়ারম্যান সাহেব,